আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি সুজানা। জুলাই আন্দোলনে হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার কথা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জুলাই দিবসের অনুষ্ঠানে যোগ দিতে এসে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আবু সাইদ সহ রংপুরে নিহত সকল শহীদদের স্মরণ রাখতে কাজ করছে সরকার। এ সময় শিক্ষা উপদেষ্টা CR আবরার, বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম উপস্থিত ছিলেন। আবু সাইদ শহীদ হওয়ার স্থানকে শহীদ আবু চত্বর ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আবু সাইদের স্মৃতির উদ্দেশ্যে স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজেরও উদ্বোধন করা হয়। এর আগে পীরগঞ্জের বাবুনপুর গ্রামে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে জুলাই শহীদ দিবসের কর্মসূচি শুরু হয়। দর্শক, এই বিষয়ে আরো জানাতে রংপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মিজানুর রহমান। মিজান, আলোচনা সভার সর্বশেষ আপডেট আমাদেরকে বিস্তারিত জানান। সুজানা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান প্রাঙ্গণে। আজকে যে শহীদ আবু সাইদের প্রথম মৃত্যুবার্ষিকী এখানে পালন হচ্ছে। সকালে কিন্তু শহীদ আবু সাইদের বাসায় কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং শিক্ষার্থীরা তাদের বাসায় কবর জিয়ারতের মাধ্যমেই কিন্তু আজকের এই শহীদ যে 16 জুলাই কিন্তু এই আবু সাইদ কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে তিনি কিন্তু পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন। তিনি ইংরেজি বিভাগের কিন্তু একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। সেই শহীদ আবু সাইদের স্মরণেই কিন্তু আজকে এখানে কিন্তু যে অনুষ্ঠানটি সকাল থেকেই কিন্তু এখানে পালিত হচ্ছে, বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমেই কিন্তু এই অনুষ্ঠানটি শুরু হয়েছে। কিছুক্ষণ আগে কিন্তু সৈয়দ রেজওয়ানা হাসান, তিনি পরিবেশ উপদেষ্টা এবং এখানকার যে আইন উপদেষ্টা আসিফ নজরুল, তিনি এখানে বক্তব্য রেখেছেন এবং রংপুরের বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে তিনি কথা বলেছেন এবং শহীদদের স্মরণে যাতে এখানকার স্মৃতিস্তম্ভ কথাও তিনি কিন্তু বলেছেন এখানে নির্মাণ করা হবে। পাশাপাশি এই আজকের অনুষ্ঠানে কিন্তু শহীদ আবু সাইদের বাবা কিন্তু প্রধান অতিথি হিসেবে স্টেজের উপরেই কিন্তু তিনি বসা ছিলেন এবং পাশাপাশি তার যে পরিবারবর্গের সদস্য তারা কিন্তু বিশেষ অতিথি হিসেবে স্টেজের উপরে ছিলেন। উপদেষ্টা যারা এসেছেন তারা কিন্তু নিচ থেকে তারা এই অনুষ্ঠানটি কিন্তু আজকের কিন্তু তারা অনুধাবন করেছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এখানে কিন্তু ভরপুর একটি সমাবেশ রয়েছে। শহীদ আবু সাইদের স্মরণে কিন্তু আজকে শিক্ষার্থীরা তাদের শোকাহত অবস্থায় কিন্তু তারা আজকে স্মরণ করতেছেন। পাশাপাশি আবু সাইদকে যাতে স্মরণীয় করে রাখা হয় সেজন্য তারা কিন্তু একটি স্মৃতিস্তম্ভ সহ বিভিন্ন দাবি কিন্তু এখানকার শিক্ষার্থীরা তুলেছেন। কিছুক্ষণ আগেই কিন্তু শহীদ পরিবারের যে লোকজন রয়েছে তাদেরকে কিন্তু জুলাই স্মৃতি স্মারক কিন্তু তাদেরকে আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি কিন্তু তুলে দিয়েছেন এবং এরপরেই কিন্তু দোয়া মাহফিলের মাধ্যমে কিন্তু আজকের যে প্রোগ্রাম সেটি কিন্তু শেষ করা হবে। আমরা এখানে এসে দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু তাদের যে বিভিন্ন দাবি দাবা রয়েছেন সেগুলো কিন্তু তাদের উপস্থাপন করেছিলেন। সেই বিষয়গুলোর উপর কিন্তু ভিত্তি করে যারা উপদেষ্টারা এসেছেন তারা কিন্তু এখানে বক্তব্য রেখেছেন। তো আসলে এই ছিল রংপুর থেকে শহীদ আবু সাইদের যে শাহাদত বার্ষিকী অনুষ্ঠান সেটি সর্বশেষ খবর। সুজানা, ধন্যবাদ মিজান আপনাকে। জুলাই আগস্টের শহীদদের মধ্যে আবু সাইদ ও মুগ্ধর নাম পাঠ্যপুস্তকে স্থান পেলেও শুধু রাজনৈতিক পরিচয়ের কারণে ওয়াসিমের নাম এখন অন্তর্ভুক্ত হয়নি বলে আক্ষেপ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। বলেন যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য ওয়াসিম জীবন দিয়েছেন, সেই বৈষম্য এখনও রয়ে গেছে। বলেন ছাত্রদলের 142 জন নেতাকর্মী বিভিন্ন আন্দোলনে শহীদ হয়েছেন। তার দাবি, বিশেষ করে একটি গুপ্ত সংগঠন এখন বিভিন্ন প্রোপাগান্ডা ছড়াচ্ছে। তারা জুলাই আগস্টে আন্দোলন করেছে কিনা জনমনে সন্দেহ আছে। সকালে কক্সবাজারের পেকুয়ায় শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করে তার পরিবারের খোঁজ নেন ছাত্রদলের নেতৃবৃন্দ। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য শহীদ ওয়াসিম আকরাম নিজের জীবন দিয়েছেন, সেই বৈষম্যটি আজকেও সমাজ ব্যবস্থায় আসলে রয়ে গিয়েছে। শহীদ মুগ্ধ এবং শহীদ আবু সাইদের নামটি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হলো, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন একনিষ্ঠ কর্মী হওয়ার কারণে তার নামটি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়নি।
ছাত্র জনতার গণঅভ্যুত্থানের স্মৃতিকে স্মরণ করে পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস। পালন করা হচ্ছে রাষ্ট্রীয় শোক। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে অর্ধনমিত রাখা হয়েছে জাতীয় পতাকা। এছাড়া শহীদদের মাগফিরাতের জন্য দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হচ্ছে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে চট্টগ্রামের ২ নম্বর গেটে আছেন আমাদের সহকর্মী সাইফুল মাহমুদ। সর্বশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাইফুল, জুলাই শহীদ দিবস পালনের সর্বশেষ খবর সেখানে আমাদেরকে বিস্তারিত জানান। আসলে যেমনটি বলেছেন, আমি কিন্তু এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, আসলে এটি হচ্ছে যে সেই আন্দোলনের একটি হাব। এখান থেকে কিন্তু আসলে সমস্ত আন্দোলন পরিচালিত হয়েছে এবং এই জায়গাটিতে কিন্তু আসলে ২৪-এর ১৬ তারিখ আসলে ওয়াসিম আকরাম প্রথম নিহত হয়েছিলেন, চট্টগ্রামের প্রথম শহীদ তিনি। এরপর পরে নিহত হয়েছিলেন এমএস কলেজের ছাত্র ফয়সাল আহমদ শান্ত, এরপরে ফার্নিচার দোকানের কর্মচারী ফারুক আহমদ। তারা তিনজনে কিন্তু আসলে এই জায়গাটিতে নিহত হয়েছিলেন এবং কিছুক্ষণ আগে এখানে সাংস্কৃতিক উপদেষ্টা এসেছিলেন এবং তিনি কিন্তু এখানে একটি স্তম্ভ নির্মাণ করবেন বলে এখানে তিনি জানিয়ে গেছেন। এরপর পরে তিনি চলে গেছিলেন আরেকটি জায়গায়, সেখানেও তিনি পরিদর্শন করেছেন। যেই জায়গাগুলোতে আন্দোলন হয়েছিল সেই জায়গাগুলোতে উপদেষ্টা পরিদর্শন করতেন এবং তিনি বিকালবেলা ড্রোন উড়াবেন এবং সেখানে কিন্তু ড্রোনের মাধ্যমে বিভিন্ন প্রদর্শনী দেখাবেন। একটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, আসলে এই জায়গাটি ছিল মূল আন্দোলনের হাব এবং এই রাস্তাটি আমরা আসলে দেখানোর চেষ্টা করছি। এই রাস্তাটি ছিল একমাত্র রাস্তা যেখানে যত আন্দোলন সংগ্রামে আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদেরকে এই রাস্তা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল। অন্য কোনো বিকল্প রাস্তা ছিল না। সব রাস্তায় কিন্তু তখন ছাত্রলীগ এবং পুলিশ বন্ধ করে দিয়েছিল। এরপর পরে এই রাস্তা দিয়ে বাধ্য হয়ে সবাইকে নিতে হয়েছিল এবং এই দুপুর ৩টের সময় এই ২ নম্বর গেটে এলাকায় বিএনপির পক্ষ থেকে একটি সমাবেশের আয়োজন করা হয়েছে এবং সকাল ১১টায় অলঙ্কার মোড়ে আরেকটি বিক্ষোভ মিছিল হয়েছিল এবং এরপর পরে আসলে বেশ কিছু কর্মসূচি আছে যেগুলি আসলে ভিতরে হবে। বাইরে এই দুইটা প্রোগ্রাম ছাড়া এই মুহূর্তে আর কোনো কিছু নেই। তবে অনেকেই কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন, বিশেষ করে শান্তর মা, তিনি ক্ষোভ প্রকাশ করে বলেছেন তাকে কিন্তু বিভিন্নভাবে হুমকি ঝুমকি দেওয়া হচ্ছে মামলা প্রত্যাহার করার জন্য এবং একই সাথে ওয়াসিম আকরামের ২ বোন আমাদেরকে জানিয়েছেন তাদের স্বপ্ন ছিল তাদের ভাই তাদেরকে ডাক্তারি পড়াবে, কিন্তু সেই স্বপ্ন আদৌ বাস্তবায়ন হবে কিনা সেটা নিয়ে কিন্তু সন্দেহ। তবে সবাই চাচ্ছে আসলে এই বিচারটা যাতে খুব দ্রুত সময়ের মধ্যে হয়, সেটা কিন্তু সবাই প্রত্যাশা করছে। শুধু না, এই ছিল আমার কাছে সেই ২৪-এর আন্দোলনে নিহত হওয়া ৩ জনের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। জুলাই শহীদদের স্বপ্ন বৈষম্যহীন, দুর্নীতি ও স্বৈরাচার মুক্ত দেশ করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। জুলাই শহীদ দিবস উপলক্ষে দেওয়া বাণীতে তিনি এ আহ্বান জানান। গণঅভ্যুত্থানে স্বৈরাচারের শৃঙ্খল থেকে জাতিকে মুক্ত করার আন্দোলনে আত্মোৎসর্গকারীদের স্মরণে প্রথমবারের মতো পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস। জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, জুলাই শহীদরা স্বপ্ন দেখেছিলেন একটি বৈষম্যহীন, দুর্নীতি ও স্বৈরাচার মুক্ত নতুন রাষ্ট্র ব্যবস্থার। তাদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া এই সুযোগকে কাজে লাগাতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। ১৬ জুলাই ২০২৪ দেশের বিভিন্ন স্থানে নিরস্ত্র কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর বর্বর হামলা চালায় ছাত্রলীগ, যুবলীগ ও কতিপয় পুলিশ। এতে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ, চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম আকরাম সহ ৬ জন নিহত হন। সেদিন পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে মাঠে নেমে আসে
বেসরকারি বিশ্ববিদ্যালয় ও স্কুল কলেজের শিক্ষার্থীরা। আন্দোলন দমাতে কঠোর হয় স্বৈরাচার সরকার। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সব শিক্ষা প্রতিষ্ঠান। সেদিনের উত্তাল আন্দোলনের কথা জানাচ্ছেন জাহিদ রহমান। 16 জুলাই সকাল 11টা বাড্ডা রামপুরা সড়ক অবরোধ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনে যোগ দেয় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরাও। সারা দেশের বিভিন্ন স্থানে কোটা সংস্কারের আন্দোলনের সমর্থনে বন্ধ করে দেওয়া হয় সড়ক মহাসড়ক। নিরস্ত্র কোটা আন্দোলনকারীদের উপর বিভিন্ন স্থানে হামলা চালায় ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশ। দুপুরে রংপুরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি চালায় পুলিশ। নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। 16 তারিখের দিন আমাদের যখন শহর কেন্দ্রিক মিছিলটা আমাদের ক্যাম্পাসের এখানে আসে, তো আমাদের প্ল্যানিং ছিল যে মিছিলটা মডার্নের দিকে যাবে। সেই সময় কিন্তু ওই 1 নম্বর গেটের একদম সম্মুখেই তারা কিন্তু সেই সকল খুনি আওয়ামী লীগের পুলিশরা তারা কিন্তু শহীদ আবু সাইদের বুকে তারা গুলি চালায় এবং আবু সাইদ দুহাত প্রসারিত করে সেই যে পুলিশের বন্দুকের সামনে দাঁড়ানোর বিষয়টি, সেটি এখন সারা বিশ্ববাসী জানে। চট্টগ্রামের মুরাদনগরে কোটা আন্দোলনকারীদের উপর হামলা চালায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সশস্ত্র ক্যাডার বাহিনী। এই ঘটনায় চট্টগ্রাম কলেজের ছাত্র দলের ওয়াসিম সহ নিহত হন 3 জন। কাউকে বোঝানোর মতো ভাষা নেই আমার। তার এই কষ্ট যে তাকে মাঝপথে আমি হারিয়ে ফেলবো। শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে নয়াপল্টনে বিক্ষোভ কর্মসূচি পালন করে জাতীয়তাবাদী ছাত্রদল। সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের ক্যাম্পাস থেকে বের করে দিয়ে ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান নেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এদিন দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হন আন্দোলনরতরা। বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেন বিভিন্ন আবাসিক হলের ছাত্রীরাও। রাজধানী ঢাকা কলেজের সামনে সহিংসতায় মৃত্যু হয় 2 জনের। ঢাকার মহাখালীতে রেললাইন অবরোধ করে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে সারা দেশের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। দুই পাশ থেকে, এই পাশ এবং এই পাশ থেকে শিক্ষার্থীরা এসে, ছাত্রদল এসে পুলিশ বক্সে হামলা করে। হামলা করার পরে তখন পুলিশের মনোবল ভেঙে যায়। তখন ছাত্রলীগ, যুবলীগ পিছনে ফুটতে শুরু করে। ওরা মার্ক করে ফেলে আমাকে, তো ছবিটা পাঠায় ওরা। ঠিক সেদিন গিয়ে রাত 11:30টায় কাকরাইল মোড় থেকে আমাকে পুলিশ অ্যারেস্ট করে। বিকেলে পরিস্থিতি খারাপের দিকে গেলে ঢাকা, রাজশাহী, বগুড়া ও চট্টগ্রামে বিজিবি মোতায়েন করা হয়। কোটা সংস্কারে শিক্ষার্থীদের চলমান আন্দোলন দমাতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় সব শিক্ষা প্রতিষ্ঠান। জাহিদ রহমান, আরটিভি। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে 5 আগস্ট ঢাকার আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাভারের সাবেক এমপি সাইফুল ইসলাম সহ পলাতক 8 আসামিকে 28 জুলাইয়ের মধ্যে আত্মসমর্পণ করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেয়। এর আগে সকালে শুনানির জন্য সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ হিল কাফি, শহীদুল ইসলাম সহ গ্রেপ্তার 8 জনকে ট্রাইব্যুনালে আনা হয়। গত 2 জুলাই এ মামলায় 16 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে পলাতক 8 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলার 16 জন আসামির মধ্যে 8 জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে, বাকি 8 জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশের সেই প্রতিবেদনের আলোকে আজকে আদালত যারা পলাতক আসামি আছে সেই 8 জনকে আগামী 28 জুলাই তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার 2-এ হাজির হওয়ার জন্য নির্দেশ প্রদান করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের জন্য নির্দেশ দিয়েছেন এবং ওই পত্রিকার বিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে জানিয়ে দেওয়া হবে যে আগামী 28 জুলাইয়ের মধ্যে যেন তারা আদালতে উপস্থিত হন। এদিকে যাত্রাবাড়ী থানার রাজমিস্ত্রি রাসেল সহ পৃথক 2 মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমের 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার সকালে রিমান্ডের এ আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এছাড়া এদিন যাত্রাবাড়ী থানার সাংবাদিক মেহেদী সহ 2টি হত্যা মামলায় সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনুকে গ্রেপ্তার দেখানো হয়। এদিন আদালতে সাবেক স্বরাষ্ট্র সচিব নিজেকে নির্দোষ দাবি করে বলেন, আমরা হেলিকপ্টার থেকে গুলি করিনি, এটা সম্পূর্ণ মিথ্যা। রাষ্ট্রপক্ষের আইনজীবী তার দাবির বিরুদ্ধে আদালতে বক্তব্য দেন। পরে 2 পক্ষের শুনানি শেষে আদেশ দেন আদালত।
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার পথসভায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা হামলা করেছে। এতে পণ্ড হয়ে যায় সভার কার্যক্রম। এদিকে গোপালগঞ্জ সদরে উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি বহরে হামলা ও ভাঙচুর করা হয়। এর আগে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বরিশাল থেকে গোপালগঞ্জমুখী পদযাত্রায় বেশ কয়েকটি স্থানে বাধা দেয় নিষিদ্ধ সংগঠনের কর্মীরা। সে সময় পুলিশের গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গোপালগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রার সর্বশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন। জুলাই পদযাত্রা নিয়ে সর্বশেষ কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানান। সুজন, আপনি জানেন যে আজ গোপালগঞ্জের জুলাই পদযাত্রার যে প্রোগ্রাম রয়েছে সেটা গোপালগঞ্জের যে আপনার পৌর পার্কের মুক্ত মঞ্চে এখানে শুরু হয় সকাল 10টায়। তো কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকাল 11টার সময় আসার কথা থাকলেও নানা প্রতিবন্ধকের কারণে তারা আসতে পারেনি। তো স্থানীয় নেতৃবৃন্দরা বক্তব্য রাখছেন। এর মাঝে 2:45টার দিকে স্থানীয় যে ছাত্রলীগ আছে এরাই সমাবেশ স্থলে হামলে চালিয়ে ভাঙচুর করে, সবাই দিক বেদিক ছুটে যায় এবং এই সময় একটি করা হয়, বোমা বর্ষণ হয়। তো এরপরে স্থানীয় জনতা পুলিশ ধাওয়া দিলে তারা চলে যায়। তো এই মুহূর্তে সমাবেশ স্থলে এসে হাজির হয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আপনি দেখতে পাচ্ছেন হাসনাত আব্দুল্লাহ এসেছেন। আমি পড়ে গেলাম কয়েকবার। হ্যালো আমি কয়েকবার আমি পড়ে গিয়েছি। অনেক হাসনাত আব্দুল্লাহ এসে গিয়েছে, হাসনাত আব্দুল্লাহ আসছে, নাইর ইসলাম আসছে, সবাই প্রোগ্রামে ইতিমধ্যে পৌঁছে গেছে। হ্যালো, মামুন, আপনাকে ধন্যবাদ। গণতন্ত্রের মুখোশ পরে কেউ নতুন করে স্বৈরতন্ত্র করতে চাইলে বিএনপি তা হতে দেবে না বলে সতর্ক করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বলেন, সংগ্রাম এখনো শেষ হয়নি। জাতীয় প্রেসক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচারের বিরুদ্ধে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে সত্যিকারের জনপ্রতিনিধি দ্বারা সংসদ গঠনের মাধ্যমেই স্বৈরাচার বিরোধী সংগ্রামের চূড়ান্ত বিজয় আসবে বলেও উল্লেখ করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। দেশে যারা বিভেদ সৃষ্টি করছে তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাসী নয় বলেও মন্তব্য করেন মঈন খান। একটি কথা মনে রাখতে হবে, গায়ের জোরে বন্দুকের গুলি দিয়ে, জেল জুলুম জরিমানা মিথ্যা গায়েবী মামলা দিয়ে, কারো একজনের মত আরেকজনের উপরে কটু কথা দিয়ে, রাজপথে অন্যায্য আচরণ করে একজনের মত কখনো আরেকজনের উপরে দেওয়া যাবে না। আমরা সেই প্রক্রিয়ায় আমরা বিশ্বাস। নিবন্ধন স্থগিত হওয়া বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক ওয়েবসাইটে আর দেখা যাচ্ছে না। একদিন আগে গতকালও আওয়ামী লীগের নামের পাশে প্রতীক হিসেবে নৌকা ছিল। বুধবার সকালে ইসির ওয়েবসাইটে নৌকা প্রতীকের জায়গা ফাঁকা দেখা যায়। ইসির তফসিলভুক্ত 69টি প্রতীকের মধ্যে 50টি প্রতীক বরাদ্দ রয়েছে রাজনৈতিক দলের জন্য। অবশিষ্ট 19টি প্রতীক রয়েছে স্বতন্ত্র প্রার্থীদের। তবে নতুন তালিকায় আইন মন্ত্রণালয় থেকে চূড়ান্ত হয়ে এলে জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লা সহ প্রতীকের সংখ্যা দাঁড়াবে 115টি। সোহাগ হত্যায় রাজনৈতিক সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজাদ আলী। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। জানান, এ ঘটনায় পাথর নিক্ষেপকারী রিজওয়ান উদ্দিন অভিকে পটুয়াখালী থেকে গ্রেফতার করা হয়েছে। এমন ঘটনা যাতে না ঘটে তার জন্য আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশ কমিশনার। দীপ্ত চন্দ্রপালের রিপোর্ট।
গত 9 জুলাই মিটফোর্ড হাসপাতালের 3 নম্বর ফটকের সামনে সোহাগকে প্রকাশ্যে পাথর দিয়ে শরীর ও মাথা থেতলে হত্যা করে দুর্বৃত্তরা। পরে এই ঘটনায় তার বোন বাদী হয়ে 10 জুলাই 19 জনকে আসামি করে মামলা করেন। মামলার পর তদন্তে নামে আইনশৃঙ্খলা বাহিনী একে একে 9 জন আসামিকে গ্রেপ্তার করে। 15 জুলাই তাকে পটুয়াখালী জেলা হতে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তার নাম মোহাম্মদ রিজওয়ান উদ্দিন অভি। এই ঘটনায় পাথর নিক্ষেপকারী 2 জন সহ মোট 9 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানান, সোহাগ হত্যায় কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই, ব্যবসায়িক দ্বন্দ্বেই ঘটেছে এই হত্যাকাণ্ড। যে কোনো নাগরিক এই দেশের তিনি যে কোনো রাজনৈতিক দলের সদস্য, কর্মী, নেতা হতেই পারেন, সেটা ভিন্ন প্রসঙ্গ। সেটার সাথে এই ঘটনার তো কোনো সংশ্লিষ্টতা নেই। এরা আগে থেকেই পূর্ব পরিচিত, উভয় পক্ষই কিন্তু একে অপরকে চিনে, একে অপরকে জানে এবং এলাকারই তারা ওই ব্যবসায়িক দ্বন্দ্ব এবং কোন্দল থেকেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নারকীয় ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে বলেও জানান ডিএমপি কমিশনার। এই নারকীয় হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলকেই আমরা আইনের আওতায় নিয়ে আসব। দীপ্তচন্দ্র পাল, আরটিভি, ঢাকা। সংবাদের পর্যায়ে নিয়েছে হাইসেন্স সংবাদ বিরতি, ফিরে শাহরুজা থাকছে। দক্ষিণ সিরিয়ায় নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র বিভিন্ন গ্রুপের সহিংসতায় নিহত বেড়ে 203, অনেক ঘরবাড়ি ও বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত। এবং সিরিজ নির্ধারণী টি-20তে সন্ধ্যায় মাঠে নামবে বাংলাদেশ শ্রীলঙ্কা। দ্বিতীয় ম্যাচের দাপুটে জয়ের ধারা ধরে রাখতে চায় লিটন দাসের দল। দক্ষিণ সিরিয়ার সুইদা ও আশপাশের এলাকায় চলমান সহিংসতায় নিহত বেড়ে দাঁড়িয়েছে 203 জনে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, সরকারের নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র গ্রুপগুলোর মধ্যে সংঘর্ষে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। সংঘর্ষে বহু ঘরবাড়ি ও বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন আরও বহু মানুষ। আহতদের মধ্যে অনেকেই সংকটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চলমান এই সহিংসতার নিন্দা এবং সকল পক্ষকে শান্তি ও সংলাপে ফিরে আসার আহ্বান জানিয়েছে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে আরও অন্তত 61 জন। নিহতের মধ্যে 2 ত্রাণপ্রার্থীও আছেন। ফিলিস্তিনে কাজ করা জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউ এর দেয়া সতর্ক বার্তায় বলা হয়, অবরুদ্ধ উপত্যকাটিতে শিশুদের মধ্যে অপুষ্টির হার বেড়েই চলছে। সংস্থার প্রধান জানিয়েছেন, 2024 সাল থেকে গাজার প্রতি 10 শিশুর মধ্যে 1 জন অপুষ্টিতে ভুগছে। গাজায় অপুষ্টিকে মানবসৃষ্ট বলে আখ্যায়িত করেছে সংস্থাটি। এদিকে জাতিসংঘ বলছে, গেল মে মাসের শেষ থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রে সহায়তা নিতে গেলে প্রাণ হারিয়েছেন অন্তত 875 জন। আত্মবিশ্বাস ধরে রেখে শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজ শেষ করতে চায় বাংলাদেশ। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমনই জানালেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। কলম্বোর রানা সিংহে প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। লঙ্কানদের বিপক্ষে প্রথম টি-20তে হারের পর দ্বিতীয় ম্যাচে দাপুটে জয় নিয়ে সমতায় ফেরে বাংলাদেশ। সেই আত্মবিশ্বাসকে পুঁজি করে টি-20 সিরিজটা নিজেদের দখলে রাখতে চায় লিটন দাসের দল। বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজ খেলতে ঢাকায় এসেছে পাকিস্তান ক্রিকেট দলের প্রথম বহর। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকালে অবতরণ করে পাকিস্তান দলের বেশিরভাগ ক্রিকেটার। বিকেলে আসবেন দলের বাকি সদস্যরা। আগামী 20 জুলাই সিরিজের প্রথম টি-20তে বাংলাদেশের মুখোমুখি হবে সালমান আগার দল। এরপর 22 জুলাই দ্বিতীয় ও 24 জুলাই সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। সব ম্যাচ হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। গ্লোবাল সুপার লিগের হাই ভোল্টেজ ম্যাচে রাতে সাকিব আল হাসানের দুবাই ক্যাপিটালের মুখোমুখি হবে বাংলাদেশের রংপুর রাইডার্স। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। গ্লোবাল সুপার লিগের গত আসরের চ্যাম্পিয়ন রংপুর এবারের আসরেও শিরোপা ধরে রাখতে বদ্ধপরিকর।
প্রথম 2 ম্যাচে দাপুটে জয় নিয়ে ফুরফুরে মেজাজে সোহানের দল। দুবাইয়ের বিপক্ষে জয়ের ছন্দটা ধরে রেখে পয়েন্ট তালিকায় শীর্ষে জায়গা করতে চায় রংপুর টাইগার্স। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।